দেখুন, এটা বিরাট কোনো ভাষণ দেওয়ার সময় নয়। কদিন আগে ভোট হয়েছে, আমরা ভোটের আগে এরকম অনেক সভা করেছি, ভাষণ দিয়েছি, আমাদের বক্তব্য আমরা বলেছি। অন্যান্য দলও তারা মিটিং করেছে, তাদের বক্তব্য বলেছে। যার সেই বক্তব্য ঠিক মনে হয়েছে, যার যে পার্টির বক্তব্য ঠিক মনে হয়েছে, তিনি সে পার্টিকে ভোট দিয়েছেন। ভোটের ফলাফল হয়েছে, কি হয়েছে না হয়েছে আপনারা সবাই দেখেছেন। আজকে যে অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি, আজকে যে বিপদের সামনে আমরা দাঁড়িয়ে আছি, আমাদের ভাষণ দেওয়াতে, আমাদের মাইকে দাঁড়িয়ে জ্ঞান দেওয়াতে এই বিপদ কাটবে না। মানুষের বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, স্টেশন থেকে শুরু করে কলকাতা শহরের রাস্তায়, গোটা পশ্চিমবাংলার বিভিন্ন শহরের গঞ্জ এলাকার রাস্তা থেকে হকারদেরকে মেরে তুলে দেওয়া হচ্ছে। বলা নেই কোয়া নেই, বুলডোজার এনে দোকানগুলোকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। গতকাল অব্দি যে মানুষ খেয়ে পড়ে বাঁচছিলেন, আজকে সকাল থেকে তিনি কোথায় থাকবেন, কি উপার্জন করবেন, কিভাবে তার পরিবার চালাবেন তিনি জানেন না। এই যে অবস্থা হয়েছে, আমরা ভাষণ দিলে এই অবস্থা পাল্টে যাবে না। আমাদেরকে একসঙ্গে এর বিরুদ্ধে লড়তে হবে, আমাদেরকে একসঙ্গে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। দেখুন, এই কথাটা এখানে এই কারণে বলছি, রুখে দাঁড়ানোর দায়িত্ব নিশ্চয়ই একটা কমিউনিস্ট পার্টি হিসেবে আমাদের দায়িত্ব আছে। কিন্তু আপনারা জানেন যে পশ্চিমবাংলা কেন, ভারতের যে কোনো রাজ্যে, আমাদের ভারতের গণতন্ত্রে জনগণ যেরকম ভোট দিয়ে কে সরকার চালাবে সেটা ঠিক করে, তেমন জনগণ ভোট দিয়ে কে বিরোধী দল হবে সেটাও ঠিক করেন। জনগণ ভোট দিয়ে একটা বিরোধী দলকেও নির্বাচিত করেন। আমাদের রাজ্যের মানুষ যেরকম ভোট দিয়ে 208টা আসনে বিজেপিকে জিতিয়ে তাদেরকে সরকার তৈরি করার দায়িত্ব দিয়েছিল, তেমন আমাদের রাজ্যের মানুষ 80টা আসনে তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবাংলায় বিজেপির বিরোধিতা করার দায়িত্বও দিয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন তৃণমূলের কি অবস্থা। আমাদের আঙুল থেকে কোনো ভোটের কালি ওঠেনি, তার আগে তৃণমূল দলটা উঠে গেছে। আমাদেরকে নিয়ে মমতা ব্যানার্জি ব্যঙ্গ করতেন। এর আগে বলতেন, সিপিএম তোমাদের কটা এমএলএ আছে? তোমাদের তো কোনো এমএলএ নেই। যখন এর আগের বার 2021 যখন আমরা কোনো বিধানসভায় জিততে পারিনি, বলতেন সিপিএম তোমাদের কটা এমএলএ আছে বলো, তোমাদের কটা এমএলএ আছে বলো। এখন আমরা দাঁড়িয়ে জিজ্ঞেস করছি, মমতা ব্যানার্জি আজকে আপনার কটা এমএলএ আছে বলুন। আপনার বাড়িতে রোল কল করলেও খুঁজে পাওয়া যাচ্ছে না আপনার বাড়ি, আপনার টিকিটে যেটা কোন এমএলএটা আপনার সঙ্গে আছে আর কোন এমএলএটা আপনার সঙ্গে নেই। এমন দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে একদিন নবান্ন থেকে দাঁড়িয়ে দেওয়া হবে আমরা জানতাম। আমরা জানতাম একদিন ওনার হাত থেকে সরকার চলে যাবে। আমরা জানতাম একদিন ওনার হাত থেকে পুলিশ চলে যাবে। আমরা জানতাম একদিন ওনার হাত থেকে গুন্ডাগুলো চলে যাবে, ক্রিমিনালগুলো চলে যাবে। আমরা জানতাম একদিন ওনার হাত থেকে বেআইনি প্রমোটাররা চলে যাবে। আমরা জানতাম ওনার হাত থেকে একদিন যত এলাকায় এলাকায় মস্তানগুলো রয়েছে, সিভিক ভলেন্টিয়ারগুলো রয়েছে, সব ওনার হাত থেকে চলে যাবে। কিন্তু বিশ্বাস করুন, আমরাও কোনোদিন ভাবতে পারিনি একদিন তৃণমূল কংগ্রেস দলটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে চলে যাবে। আজকে সেই দৃশ্য দেখতে হচ্ছে। আমরা সরকার থেকে চলে গেছিলাম, ইনি সরকার থেকেও তাড়িয়ে দেওয়া হলো, এনাকে এনার নিজের তৈরি করা দল থেকেও তাড়িয়ে দেওয়া হলো। রাজ্যে এখন নাকি একটা নতুন দল হয়েছে, কি নতুন তৃণমূল। দেখুন, আমরা জানি নতুন তৃণমূল বলে কিছু হয় না। তৃণমূলের আবার কি নতুন কি পুরনো। নতুন তৃণমূল বলেও কিছু হয় না, পুরনো তৃণমূল বলেও কিছু হয় না। তৃণমূল মানে একটাই তৃণমূল, চোর তৃণমূল। তৃণমূল মানে চোর তৃণমূল, যা নতুন তাই পুরনো, সব করা চোর। এতদিন ধরে চুরি করেছে, কোটি কোটি টাকা সম্পত্তি বানিয়েছে। এখন বিজেপি এসে গেছে সরকারে, প্রত্যেক দিন একটা করে। গতকাল আমাদের বাড়ি যেখানে দ্বিপুদি, আমি যেখানে থাকি, আমাদের বাড়ি যেখানে, আমাদের পাশের ওয়ার্ডের কাউন্সিলর, 106 নম্বর ওয়ার্ড, 107, 108 নম্বর ওয়ার্ড কসবা বিধানসভার মধ্যে পড়ে, যেখানে দ্বিপুদি থাকে, আমি থাকি। আর ঠিক আমাদের লাগোয়া ওয়ার্ড যাদবপুরের 106 নম্বর ওয়ার্ড। গতকাল রাত্রির বেলা ওদের কাউন্সিলরটাকে অ্যারেস্ট করেছে। গতকাল রাত্রির বেলা তোলাবাজ ছিল। আজকে রাত্রির বেলা ঘুমোতে যাব, কাল সকালে ঘুম থেকে উঠে শুনবো হয়তো আরো কোনো কাউন্সিলর অ্যারেস্ট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন গোটা কলকাতা শহরের কি অবস্থা, গোটা পশ্চিমবাংলার কি অবস্থা। অ্যারেস্ট হচ্ছে, জেলে যাচ্ছে, একটার পর একটা লোক জেলে যাচ্ছে। মমতা ব্যানার্জির ভাইপো কত বড় বড় কথা বলতেন দাঁড়িয়ে, গাড়ির ওপর উঠে বিরোধীদেরকে হুমকি দিতেন, তার এখন এমন অবস্থা, লোকে ডিম ছুঁড়ে জুতো ছুঁড়ে মারছে। বাড়ি থেকে বেরিয়েছে, জুতো মেরে লোকে আমার বাড়ি ফেরত পাঠিয়েছে। গোটা তৃণমূল কংগ্রেসের এই অবস্থা। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভাইপোকে বাঁচাতে পারছেন না, নিজের দলকে বাঁচাতে পারছেন না। উনি বাংলার হকারদেরকে কি বাঁচাবেন? উনি বাংলার যে মানুষের বাড়ি ঘর চলে যাচ্ছে তাদেরকে কি বাঁচাবেন? কিন্তু আমরা কমিউনিস্ট পার্টি করি, আমরা জিতি হারি। এর আগে আমরা কোনো আসন পাইনি, এবার আমরা একটা আসনে জিতেছি। কিন্তু গোটা বাংলা জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা জিতি কি হারি, মানুষের পাশে সাধ্যমতো দাঁড়ানোর দায়িত্ব আমাদের আছে। সেই দায়িত্ব আমরা পালন করছি, পালন করার চেষ্টা করছি। কিন্তু কথাটা যত সহজে বলছি এখানে দাঁড়িয়ে, কাজটা অত সহজ নয়। এই যে সভাপতি বলার সময় বলছিলেন তপসিয়ায় বিল্ডিং ভাঙা হচ্ছিল, তপসিয়ার স্টে অর্ডারের কথা। স্টে অর্ডার মানে কয়েকদিনের জন্য বিল্ডিংগুলোর ভাঙা আটকানো হয়েছে। তার মানে তো এই নয় যে বিল্ডিংগুলো সমস্ত ইলিগাল থেকে লিগাল হয়ে গেছে। আপনাদেরকে সত্যি কথা খুব সৎভাবে এখানে বলছি,
এখানে যারা আপনারা আছেন, আপনাদের অনেকের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তপসিয়া থাকেন, হয়তো তপসিয়া থাকেন, এরকম অনেক মানুষ এখন এখানে বাজার করতে এসেছেন, দোকান কেনাকাটায় বেগবাগান এই এলাকায়, বড় এই বাজার এলাকায় অনেক মানুষ কেনাকাটা করেন। এখানে অনেক ভালো ভালো হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, এখানে খাওয়া দাওয়া করতে আসেন। পাশেই আমাদের পার্টি অফিস, আমাদের জেলার পার্টি অফিস, আলিউদ্দিন স্ট্রিট আমাদের রাজ্যের পার্টি অফিস। এখান থেকে কয়েক পা হেঁটে আপনারা সবাই জানেন এই আমাদের পার্টির নেতা সূর্যকান্ত মিশ্রই পেছনে করে হাউজিং এর থাকেন, গভর্নমেন্ট ওখানে যে হাউজিং যে কোয়ার্টার রয়েছে। এই এলাকায় আপনারা হয়তো এরকম অনেক মানুষজন রয়েছেন যারা কিনা তপসিয়ার সঙ্গে যুক্ত আছেন, তপসিয়ার খবর রাখেন। আপনারা জানেন একটা স্টে অর্ডার এসছে বলে তো বাড়িগুলো ইললিগাল থেকে লিগাল হয়ে যায়নি। এমন তো নয় যে এই বিপদ চিরকালের জন্য চলে গেছে। এই বিপদ আছে, কালকে আবার বুলডোজার আসতে পারে, কালকে এই বাড়ি আবার ভাঙা হতে পারে, আমরা আবার সাধ্যমতো আটকাবো। কিন্তু আমাদের সাধ্যেরও একটা সীমা আছে। আমরা সরকারে নেই, আমাদের এখানকার স্থানীয় এমপি আমাদের নয়, কর্পোরেশন আমাদের নয়। আজকে সকালবেলা পর্যন্ত কলকাতা কর্পোরেশনের মেয়র ছিল ববি হাকিম। আজকে দুপুরবেলা যখন তৃণমূল কংগ্রেসের 58 জন এমএলএ মমতা ব্যানার্জিকে ছেড়ে শুভেন্দু অধিকারীর পায়ে গিয়ে ডাইভ দিয়েছে, এই এমএলএ গুলো আজ থেকে 1 মাস আগে এই বেগবাগান, বাগসার্কাস, তপসিয়া থেকে শুরু করে, রাজাবাজার থেকে শুরু করে, ওদিকে কামারহাটি থেকে শুরু করে, সোনারপুর, বারুইপুর, ভাঙড় থেকে শুরু করে, ক্যানিং থেকে শুরু করে, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, গোটা বাংলার সংখ্যালঘু এলাকায় গিয়ে, গোটা বাংলার যেখানে মুসলমান মানুষ বসবাস করেন, এলাকায় গিয়ে এই কুলাঙ্গারগুলো বলে এসেছিল সিপিএম কে ভোট দিয়ে লাভ নেই, কংগ্রেসকে ভোট দিয়ে লাভ নেই, একমাত্র আমাদের ভোট দাও, আমরা বিজেপির বিরুদ্ধে লড়বো। বিজেপির বিরুদ্ধে ভোট লড়ার জন্য এই কুলাঙ্গারগুলো ভোট চেয়েছিল, এদেরকে ভোট দিয়েছিল। সেই ভোট নিয়ে গিয়ে ওরা এখন শুভেন্দু অধিকারীর পায়ে তেল দিয়ে এখন রাজ্যের বিরোধী দল হয়েছে। গোটা ভারতে জনগণ ঠিক করে কে সরকার হবে, কে বিরোধী হবে। পশ্চিমবাংলা একমাত্র রাজ্য, এখানে জনগণ ঠিক করলো কে সরকার হবে, আর সরকার ঠিক করে দিল কে বিরোধী হবে। সরকারে ঠিক করে দেওয়া বিরোধীরা আজকে কি ওখানে প্রেস কনফারেন্স করছে। এই অবস্থায় আমরা একজন বিধায়ক নিয়ে, আমাদের হাতে কোনো কর্পোরেশন নেই, কলকাতা মিউনিসিপ্যালিটির মধ্যে আমাদের 2 জন কাউন্সিলর রয়েছেন, তার বাইরে কোনো কাউন্সিলর নেই। একটার পর একটা ওয়ার্ডে আমাদেরকে জোর করে হারানো হয়েছিল। আমরা সেই সময়ও বলেছিলাম সিপিআইএম কে শূন্য করছেন, সিপিআইএম কে খালি করছেন। আজ বাদে কাল যখন মানুষের সামনে বিপদ আসবে, সবার আগে এই তৃণমূলের চোরগুলো পালাবে। আর লড়াই করার জন্য কোনো সিপিএম এর বিধায়ক থাকছে না, সিপিএম এর কাউন্সিলর থাকছে না। আজকে এই অবস্থায় এসে আমরা দাঁড়িয়ে আছি। আমাদের কর্মীদের জোরে, আমাদের কর্মীদের সঙ্গে নিয়ে উকিলরা আছেন, তাদেরকে সঙ্গে নিয়ে আদালতে আমরা লড়াই করছি। কিন্তু বলুন, এই অসম লড়াই আমরা কতদিন অব্দি লড়তে পারি? কতদিন অব্দি এইভাবে একটা সরকারকে আমরা ঠেকিয়ে রাখতে পারি? কেন্দ্রে ওদের সরকার, রাজ্যে ওদের সরকার, সমস্ত মিডিয়া ওদের হয়ে দালালি করছে, আপনারা সব দেখতে পাচ্ছেন। এই অসম ক্ষমতা নিয়ে কতদিন ওদেরকে ঠেকিয়ে রাখবো? যদি রাজ্যের যারা বিরোধী হওয়ার দায়িত্ব পেয়েছে তারা সবাই যদি ওদের পায়ে গিয়ে সারেন্ডার করে। তাই আমি বলছি, এর ফলে কি হবে আমরা জানি না, কিন্তু আমাদের শেষ চেষ্টা হিসেবে যে মানুষ যারা ভোট দিয়েছিলেন তৃণমূলের নেতাগুলোকে, জিতিয়েছিলেন এই সন্দীপন সাহা, স্বর্ণকমল সাহার ছেলেকে, এই জাভেদ খানকে যারা জিতিয়েছিলেন, যারা এখন গিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে সেটিং করেছে, মমতা ব্যানার্জিকে ছেড়ে রেখে এখন নতুন গোষ্ঠী বানিয়ে বিধানসভায় সরকারের সঙ্গে অ্যাডজাস্ট করেছে, যে মানুষগুলো এদেরকে জিতিয়েছিলেন সেই মানুষগুলোর কাছে আমরা আবেদন করছি, এই জেতা এমএলএ গুলো বিক্রি হয়ে থাকতে পারে, জেতা কাউন্সিলর গুলো বিক্রি হয়ে থাকতে পারে, কিন্তু এদেরকে ভোট দেওয়া সাধারণ মানুষ বিজেপির কাছে বিক্রি হয়নি। তৃণমূলের নেতাগুলো চোর, কিন্তু তৃণমূলকে ভোট দেওয়া সাধারণ মানুষেরা চোর নয়। আপনাদের সবার কাছে আমরা আবেদন করছি, আপনারা পারলে এই লড়াই আমাদের পাশে এসে দাঁড়ান। তাতেও রাতারাতি আমাদের বিধায়ক তৈরি হয়ে যাবে না। 5 বছর পরে আবার বিধানসভার ভোট হবে। কলকাতা কর্পোরেশনের ভোট হতে এখন 6-7 মাস দেরি আছে। রাতারাতি আমাদের কাউন্সিলর তৈরি হয়ে যাবে না, কর্পোরেশনের বোর্ড আমাদের হয়ে যাবে না, রাতারাতি আমাদের এমপি হয়ে যাবে না। 3 বছর এখনো দেরি আছে লোকসভার ভোট হতে। তাই আমাদের বিধায়ক সংখ্যা, এমপি সংখ্যা, কাউন্সিলর সংখ্যা রাতারাতি বাড়বে না। কিন্তু যদি আমাদের মিছিলে মানুষের সংখ্যা বাড়ে, যদি আমাদের এই লড়াইয়ে মানুষের সংখ্যা বাড়ে, তাহলে এইটা আমাদের শেষ চেষ্টা বিজেপির বুলডোজার আটকানোর। যদি আমাদের মিছিলে মানুষের সংখ্যা না বাড়ে, তাহলে এখানে দাঁড়িয়ে বলছি কোনো মিথ্যা আস্ফালন করে লাভ নেই। দাঁড়িয়ে মাইকে গরম গরম কথা বলতে সবাই পারে, এই করে দেবো, ওই করে দেবো, রুখে দেবো, হ্যান করে দেবো। রোখাও তো সোজা নয়। ওই ফেসবুকে বসে বসে এখন এআই দিয়ে ছবি বানানো যায়,
যে কারোর বুলডোজার আসছে আর আমি পা দিয়ে আটকে দিচ্ছি, অত সোজা নয়। আমার কেন আমার 14 পুরুষের পায়ের অত জোর নেই যে একটা বুলডোজার আসবে আর পা দিয়ে আটকে দেবো। সরকারের বুলডোজার আটকানোর ক্ষমতা আমাদের নেই। সোজা কথা, সোজা ভাষা এখানে বলছি, সত্যি কথা বলছি। সরকারের বুলডোজার আটকানোর ক্ষমতা আমাদের নেই, শুধুমাত্র যদি সিপিআইএম কে নিজের ক্ষমতা দিয়ে লড়তে হয়। কিন্তু যদি আপনারা আমাদের পাশে থাকেন, নেতাগুলো বিক্রি হয়ে গেছে, কিন্তু কর্মী সমর্থক সাধারণ ভোটারদেরকে বলছি, যদি আপনারা দলমত নির্বিশেষে আপনারা মনে করেন যে আমাদের এই লড়াইটা আজকে ন্যায্য, এই লড়াই আমাদেরকে জিততে হবে, অন্ততপক্ষে মানুষকে যাতে তাকে তার বিপদটাকে একটু ঠেকিয়ে রাখা যায়, একটা সমাধানের চেষ্টা করা যায়। যদি এই লড়াই আমাদেরকে লড়তে হয়, জিততে হয়, তাহলে এই লড়াই আমাদের শক্তি বাড়ান, এই লড়াই আমাদের পাশে এসে আপনারা দাঁড়ান। আপনারা দেখেছেন যাদবপুর স্টেশনে আজ থেকে 3 দিন আগে সর্বরী মুখার্জি, যিনি যাদবপুর থেকে আবার জিতে বিধায়ক, না তাদের ব্যাংক লোন নেওয়ার মতো ইনকাম রয়েছে, না কারোর সেই ব্যাংকে পুরনো কোনো অ্যাকাউন্ট রয়েছে, 3 বছর 4 বছরের ইনকাম ট্যাক্স রিটার্ন রয়েছে। কেউ মাসে 3,000, কেউ মাসে 4,000, কেউ মাসে 5,000 টাকা ইনকাম করেন, কোন রকমে খেয়ে পড়ে মাথা গুঁজে বেঁচে আছেন। এই মানুষগুলো তো ব্যাংক লোনে ফ্ল্যাট কেনেন না, কারোর কাছ থেকে ধার দেনা করে কিছু টাকা পয়সা জমিয়ে, কারোর যদি পুরনো কিছু জমি ছিল দেশে, সেই জমি বিক্রি করে সেই টাকা দিয়ে 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ টাকা দিয়ে, 5 লাখ টাকা দিয়ে কেউ একটা ফ্ল্যাট কিনেছে। ফ্ল্যাট মানে ওই একটা 100 স্কোয়ার ফুট, 120 স্কোয়ার ফুটের ফ্ল্যাট, এক চিলতে একটা ঘর, সেখানেই খাবার ঘর, সেখানেই শোয়ার ঘর, পাশ থেকে একটা পার্টিশন তুলে একটা ছোট্ট রান্নাঘর, একটা ঘরের মধ্যেই একটা জায়গাকে ঘিরে একটা পার্টিশন তুলে একটা ছোট বাথরুম। এই তো বলতে লাগে ফ্ল্যাট, এই তো তার ফ্ল্যাটের চেহারা। এই অবস্থার মধ্যে মানুষগুলো আছেন। আজকে সব তো সেই মানুষগুলোর। আর এত বছর ধরে যে প্রমোটারগুলো এই বেআইনি বাড়িগুলো করলো, বিক্রি করলো, কোটি কোটি টাকা ইনকাম করে ওখান থেকে কেটে বললো, তাদের কোনো দোষ নেই। এই তিলজলা থানা থেকে শুরু করে, তপসিয়ার থানা থেকে শুরু করে, কড়িয়া থানা থেকে শুরু করে, এই একটার পর একটা থানা, যে এলাকায় এই কনস্ট্রাকশন গুলো হয়েছে, প্রত্যেকটা থানার ওসি গুনে গুনে পয়সা খেয়েছে। গত 15 বছর মমতা ব্যানার্জির আমলে গুনে গুনে পয়সা খেয়েছে। মমতা ব্যানার্জির আমলে রেট চালু ছিল, আপনারা জানেন, গোটা কলকাতা শহর জুড়ে। ইল্লিগাল বাড়ির কারোর বাবার ক্ষমতা ছিল না কোন প্রমোটারের, একটা ইল্লিগাল বাড়ির ছাদ ঢালাই করে। ইল্লিগাল বাড়ির ছাদ ঢালাই করার আগের দিন স্কোয়ার ফুট মেপে 300 টাকা লোকাল কাউন্সিলরকে, 300 টাকা থানার ওসিকে দিয়ে আসতে হতো। 300, 600 টাকা স্কোয়ার ফুট মেপে জমা করলে পরের দিন তার ফ্ল্যাটের ঢালাইয়ের কাজ শুরু হতে পারতো। তার টাকা না দিয়ে কোন প্রমোটারের বাবার ক্ষমতা ছিল না একটা ইল্লিগাল ফ্ল্যাটের একটা স্কোয়ার ফুট ছাদ ঢালাই করে। আপনারা জানেন না? আমরা জানি না? থানার এই পুলিশগুলোকে দেখেছি নাবতে 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 এমন জায়গায় নেমেছিল, প্রত্যেকটা থানায় একটা করে পুলিশের একটা সাব ইন্সপেক্টর, এসআই থাকতো, যার আর কোনো দায়িত্ব ছিল না। যার দায়িত্বই ছিল সেই থানা এলাকার মধ্যে কোথায় পুকুর ভরাট হচ্ছে, কোথায় বেআইনি বাড়ি উঠছে, খালি সেইগুলোকে দেখা, থানায় এসে ওসিকে জানানো, আর প্রমোটারকে থানায় নিয়ে আসা, তারপর ওসির সঙ্গে টেবিলে বসে ডিল করিয়ে টাকা পয়সা ফাইনালাইজ করা। আমরা এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, এটাকে আমরা হতে দেবো? এইটা হওয়া উচিত? আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করছি, এই জিনিস হওয়া উচিত? এই জিনিস হতে দেওয়া যায়? আজকে এমন রাজনীতি করেছে ওখানে, আপনাদেরকে দেখাতে পারি এখন কোর্টের যে অর্ডারটা, আপাতত আমাদের পক্ষে হয়েছে অর্ডারটা, যে অর্ডারে বলা হয়েছে যে এখন এভাবে বিনা নোটিসে ডেমোলিশন করা যাবে না, যতক্ষণ আদালত থেকে স্যাংশন করছে ততক্ষণ পর্যন্ত ডেমোলিশন করা যাবে না, বিল্ডিং ভাঙা যাবে না। সেই অর্ডারে আপনাদেরকে এখন দেখাতে পারি আমাদের পক্ষে যারা আইনজীবী ছিলেন, বিকাশ ভট্টাচার্য আমাদের পার্টির নেতা ছিলেন, ফিরদৌস শামীম, গোপা বিশ্বাস আমাদের পক্ষ থেকে যারা আইনজীবী ছিলেন, তারা বলছেন যে দেখুন বাড়িগুলোকে রাতারাতি ভেঙে দিচ্ছেন, এত গরিব মানুষ কোথায় যাবে? এদের রাইট টু লাইফ আছে, বেঁচে থাকার অধিকার রয়েছে, মাথার উপর আশ্রয়ের অধিকার রয়েছে, সেটার কি হবে? কোন রকম কোন নোটিশ না দিয়ে এদের বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। তাদের পক্ষ থেকে তারা বলেছেন। পাল্টা কর্পোরেশনের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কি বলা হয়েছে জানেন? এই অর্ডারে লেখা রয়েছে, তাদের উকিল কি বলেছে দেখলে শিউরে উঠবেন। তারা পাল্টা যুক্তি দেখিয়েছে যে দেখুন একটা বিল্ডিং ভাঙার আগে নোটিশ দেওয়ার নিয়ম রয়েছে, আমরা নোটিশ দিয়েছি সেই বিল্ডিং এর মালিক হিসেবে যার নাম রয়েছে আমরা তাকে নোটিশ দিয়েছি, কিন্তু তার বাইরে তো আর কাউকে নোটিশ দেওয়া আমাদের কাজ নয়। কেননা এই নোটিশ দেওয়ার ফলে ওই বিল্ডিং এর মালিক ছাড়া আর কার কার অসুবিধা হচ্ছে আমাদের তো জানার কথা নয়। কথাটা ভালো করে ভাবুন, কথাটা ভালো করে বুঝে দেখুন। টেনেন্টও বলছে না, কোথাও এটাও বলছে না
যে ওই বিল্ডিং এ যে বাসিন্দারা থাকে, টেনেন্টরা থাকে, তাদেরকে আমরা নোটিশ দিয়েছি অথবা দিইনি। কি বলছে? বলছে আমরা বিল্ডিংটা ভাঙবো বলেছি বলে যার যার অসুবিধা হচ্ছে তাদের সবাইকে আমাদের পক্ষে নোটিশ দেওয়া সম্ভব না। এখন আপনি যদি ভেবে দেখেন, সরকারের জায়গা থেকে কথাটা ঠিক, যারা টেনেন্ট ওই বিল্ডিং এ, যারা ঘরগুলোতে আছেন, যাদের কাছ থেকে টাকা নিয়ে জাভেদ খানরা তাদেরকে ঘরগুলোতে ঢুকিয়েছিলেন, একটা লোকের নামে একটা কাগজ করে দেয়নি। ইললিগাল বিল্ডিং, প্ল্যান স্যাংশন নেই, সুতরাং বিল্ডিং এর তো, ফ্ল্যাটের তো রেজিস্ট্রেশনের সুযোগ নেই, একটা মিউটেশন পর্যন্ত করে দেয়নি কারোর নামে, এমনকি একটা ইলেকট্রিক্যাল লাইনের মিটার পর্যন্ত কারোর নামে করে দেয়নি, জলের লাইনের মিটার কারোর নামে করে দেয়নি এত বছরে। একটা মানুষ, আমি জানি সে বাড়িতে থাকে, সে জানে সে বাড়িতে থাকে, কিন্তু আদালত তো কাগজ চেনে, আইন তো কাগজ চায়। আদালত তো কারোর মুখ দেখে রায় দেবে না, সে তো কাগজ দেখে, ডকুমেন্ট দেখে রায় দেবে। 15 বছর ধরে, 20 বছর ধরে মানুষগুলো ওখানে আছে, একটা মানুষের হাতে একটা কাগজ পর্যন্ত নেই, একটা ইলেকট্রিক্যাল লাইন পর্যন্ত করে দেয়নি এত বছরে। কেন? আমার থেকে ভালো আপনারা জানেন, আজ থেকে কয়েকদিন আগে পর্যন্ত তপসিয়াতে একটা বাড়িতে একটা ইলেকট্রিক্যাল মিটার পর্যন্ত ছিল না। রাস্তা, স্ট্রিট লাইটটাকে হুকিং করে করে ভোটটা হয়ে গেল গোটা বাংলা জুড়ে। সে শিয়ালদা হতে পারে, দমদম হতে পারে, যাদবপুর হতে পারে, সেটা নৈহাটি স্টেশন হতে পারে, হালিশহর হতে পারে, গোটা পশ্চিমবাংলার বর্ধমান হতে পারে, কোচবিহার, গোটা বাংলা জুড়ে হকারদের দোকানের উপর দিয়ে বুলডোজার চলছে, হকারকে উচ্ছেদ করা হচ্ছে, রেল লাইনে জিনিসপত্র ফেলে দেওয়া হচ্ছে। আপনারা দেখছেন এই স্টেশনগুলোতে, এই শিয়ালদা স্টেশনে, এই হাওড়া স্টেশনে, একটার পর একটা স্টেশনে, এই মোদির জমানায় বড় বড় কর্পোরেট হাউসকে প্ল্যাটফর্মে জায়গা দেওয়া হয়েছে দোকান করার জন্য। বড় বড় কর্পোরেট হাউসকে, এখান থেকে কয়েক কিলোমিটার দূরে শিয়ালদা স্টেশন, 2-2.5 কিলোমিটার দূরে গিয়ে চলে যান, কার দোকান নেই? ওয়াও মোমো থেকে শুরু করে, তার পিৎজা হাট থেকে শুরু করে, ওখানে KFC থেকে শুরু করে, এমনকি সোনার উপর দোকান হয়ে গেছে, গয়নার দোকান হয়ে গেছে, রেলের সম্পত্তিতে রেল টেন্ডার দিয়েছে। সেই দোকানগুলো থাকবে, গরিব চালা, গরিব ঝালমুড়িওয়ালার দোকান থাকবে না। আবার একদল লোক আবার বলছে দেখি যে প্ল্যাটফর্ম রেলের সম্পত্তি, রেলের সম্পত্তিতে কেন কোন হকার বসবে? আচ্ছা, আমরা 10 বছর ধরে গল্প শুনছি না, 10 কি এখন 12-13 বছর হয়ে গেল, গল্প শুনছি না যে মোদি নাকি ছোটবেলা চা বিক্রি করতো, গুজরাটের ভদোদরা রেল স্টেশনে বসে নাকি মোদি চা বিক্রি করতো। তো ভাই, হাওড়া স্টেশনটা, হাওড়ার প্ল্যাটফর্ম রেলের সম্পত্তি, শিয়ালদার প্ল্যাটফর্ম রেলের সম্পত্তি, বর্ধমানের প্ল্যাটফর্ম রেলের সম্পত্তি, তো গুজরাটের ভদোদরা স্টেশনটা কি মোদির বাবার সম্পত্তি? মোদির নামে লিখে দিয়ে গেছিল যে মোদি ওখানে বসতে পারবে, প্ল্যাটফর্মে চা বিক্রি করতে পারবে, কিন্তু শিয়ালদার প্ল্যাটফর্মে, হাওড়ার প্ল্যাটফর্মে যে হকার বসবে তাকে লাথি মেরে তুলে দেওয়া হবে। আবার ভোটের আগে ঝাড়গ্রামে প্রচার করতে ঝালমুড়ি খেয়ে গেল। আবার দেখি ঝালমুড়িওয়ালার কাছ থেকে ঝালমুড়ি খাচ্ছে, সেই ঝালমুড়িওয়ালা আবার ডবল ইঞ্জিন সরকারের রাজ্যের, বিহারের লোক। তাকে জিজ্ঞেস করছে তুমি কোন রাজ্যের, বাড়ি কোথায়? বলছে বিহারে। বিহারে এমন ডবল ইঞ্জিন সরকার চলছে, সে ছেলেটা নাকি ক্লাস 9 অব্দি পড়াশোনা করতে পারেনি, এখন পশ্চিমবাংলায় এসে ঝালমুড়ি বিক্রি করছে। ভোটের আগে ঝালমুড়ি খেয়ে ভোট প্রচার করে গেল, আর ভোটের পরে গোটা পশ্চিমবাংলা স্টেশন থেকে, ফুটপাত থেকে ঝালমুড়িওয়ালাকে তুলে দিল। কি সরকার রে ভাই! সেনগুপ্ত, মধুসন্ধ্যা দেব আমাদের কাউন্সিলর থেকে শুরু করে, মানুষ ঘোষ যিনি CPIM এর লিবারেশনের এবার প্রার্থী ছিলেন আমাদের রাসবিহারী বিধানসভা কেন্দ্রে, তারা মিলে, তার সঙ্গে আমাদের শয়ে দীপশিতা, ওর টালিগঞ্জে মিটিং ছিল, সেখান থেকে খবর পেয়ে রাত্রিবেলা ছুটে গেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আমাদের SFI করা ছেলেমেয়েরা, বিভিন্ন নকশালবন্দি সংগঠন করা ছেলেমেয়েরা, তারা সবাই মিলে যাদবপুরের স্টেশনে গিয়ে কালকে রাত্রিবেলা ভিড় করে দাঁড়িয়েছে। 1000-1200 উপর মানুষ যাদবপুর স্টেশনে গিয়ে হকারদের পাশে দাঁড়িয়েছে। শামীম আহমেদ, আমাদের পার্টির আইনজীবী সেলের নেতা, তিনি গেছেন। সৃজনগণ থেকে DRM কে ফোন করেছে, রেলের কথা বলে কালকে রাত্রিবেলার মতো করে ওই উচ্ছেদকে ঠেকিয়ে সেই বুলডোজারকে ফেরত পাঠানো হয়েছে। তাই আপনাদের কাছে বলছি, যেখানে উচ্ছেদ হবে, যেখানে এরা উচ্ছেদ করার চেষ্টা করবে, এরকম ভাবে এই হাজারে হাজারে মানুষের জমায়েত নিয়ে কোনো বেআইনি কাজ নয়, কোনো পাথর ছোড়াছুরি নয়, কোনো বাজে হুমকি দেওয়া নয়, কোনো কিচ্ছু নয়, কোনো উস্কানি নয়। 1000 রকমের চেষ্টা হবে উস্কানি দেওয়ার জন্য। এই তপসিয়াতেও দেখছি বিজেপির লোকজন, আর একদিন একটা বিজেপি ছিল, এখন তো দুটো বিজেপি হয়ে গেছে, একটা শুভেন্দু অধিকারীর বিজেপি, একটা জাভেদ খানের বিজেপির লোকজন নানা রকম ভাবে উস্কানি দিয়ে
যাতে একটা পদচ্ছটা হয়, যাতে একটা অশান্তির পরিবেশ তৈরি করা হয়, এইগুলো তৈরি করার একটা উস্কানি দিয়ে যাতে কিনা ওই একটা উস্কানি হবে, একটা দাঙ্গা হাঙ্গামা হবে, তারপর সেটাকে নিয়ে দুদিন পর ওটাকে হিন্দু মুসলমান করবে, করে বলবে দেখো মুসলমান এলাকায় সরকার আইনের কাজ করতে গেলে ওখানে পাথর মারা হয়, ওখানে এই করা হয় সেই করা হয়। এখন কলকাতাটাও কাশ্মীর হয়ে গেছে, কলকাতাটাও কার্গিল হয়ে গেছে, সব টুকরে টুকরে গ্যাং এসে গেছে, বিজেপির যা রাজনীতি এই সমস্ত বলে একেবারে র্যাফ নামিয়ে মিলিটারি নামিয়ে সব খালি করে দেবে। আপনাদের কাছে বলছি এই সমস্ত কোন রকমের এই ধরনের কোন বেআইনি প্ররোচনায় পা না দিয়ে একদম আইনি পথে গণজমায়েত করে খেটে খাওয়া মানুষের বাড়িঘর দোকানপাট যে ভাঙা হচ্ছে তাকে রক্ষা করার জন্য আমাদেরকে লড়াই করতে হবে, এবং এই লড়াইয়ে আপনাদের সবাইকে চাই। এই লড়াইয়ে লাল পতাকার পাশে আপনাদের সবাইকে চাই। আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত পতাকা বিক্রি হয়ে গেছে, সমস্ত পতাকা বিক্রি হয়ে গেছে। আমাদের রাজ্যে বিজেপির যে পুরনো লোকজনরা ছিলেন তারা যে যার নিজের বাড়িতে বসে আছে। তৃণমূলের নেতা এখন বিজেপিতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছে, আর এইবার যারা তৃণমূল থেকে জিতেছেন তারা বিজেপির পায়ে সারেন্ডার করে এখন বিরোধী নেতা তকমা পেয়েছে। সব পতাকা বিক্রি হয়ে গেছে, খালি লাল পতাকা বিক্রি হয়নি। লাল পতাকা দাঁড়িয়ে আছে। আপনাদের সবাইকে আবেদন করছি এই পতাকার নিচে এসে দাঁড়ান। এই পতাকা হাতে নিয়ে এই বুলডোজার রাজের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতেই হবে, আমাদেরকে লড়াই জিততেই হবে। দেখুন এই তপসিয়াতে সে দেখি মিডিয়াতে বাইট দিয়ে বলছে, ওকে যখন জিজ্ঞেস করা হচ্ছে এরকম ব্যাপার ইল্লিগাল বাড়ি নোটিশ দেওয়া হচ্ছে, কর্পোরেশন ভাঙছে, আপনি কি বলবেন? বলছে আমি 10 বছর হলো কাউন্সিলর হয়েছি, তার আগে কি হয়েছে আমি বলতে পারবো না। আমি কাউন্সিলর হওয়ার আগে এই বাড়িগুলো তৈরি হয়েছে, তখন আমি কাউন্সিলর ছিলাম না। আমি নতুন সরকারকে স্বাগত জানাচ্ছি, ওয়েলকাম করছি। তপসিয়ার 80% বাড়ি ইল্লিগাল, যদি ভাঙার থাকে ভাঙুন। তার একদিন আগে শুভেন্দু অধিকারী ওই মিটিং করতে গিয়ে আপনারা দেখেছেন ফলতায় সম্পত্তি হিসাব দিয়েছে। মমতা ব্যানার্জির পরিবারের কতগুলো সম্পত্তি, অভিষেক ব্যানার্জির কত সম্পত্তি, কার কত সম্পত্তি, জাহাঙ্গীর খানের কত সম্পত্তি, তার সঙ্গে হিসাব দিয়েছে যে ফয়েজ খানের 90টা প্রপার্টি। রাজ্যের মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলেছে ফয়েজ খান জানে, আজ না হোক কাল ভেতরে ঢুকলাম বলে। আগের দিন মুখ্যমন্ত্রী বলেছে, পরের দিন যখন মিডিয়া জিজ্ঞেস করছে বাপ বাপ বলে, তখন কোথায় মমতা ব্যানার্জি আর কোথায় তৃণমূল সব মাথায় উঠেছে। তখন খালি শুভেন্দু অধিকারীকে চেনে। তখন বলছে যে 80% বাড়ি ইল্লিগাল তপসিয়ার। আমি সরকারকে স্বাগত জানাচ্ছি, তারা ভালো কাজ করছে, ভাঙছে ভাঙুক। আমি 10 বছর কাউন্সিলর, তার আগে কি হয়েছে আমি জানি না। আরে ভাই তুই 10 বছর কাউন্সিলর, 10 বছর আগে কে কাউন্সিলর ছিল ওখানে? ওই 66 নম্বর ওয়ার্ডে তুই 10 বছর কাউন্সিলর। 10 বছর আগে ওই ওয়ার্ডের কাউন্সিলর ছিল তোর মা রিফাত জাভেদ, জাভেদ খানের বউ, ফয়েজ খানের মা রিফাত জাভেদ ওই ওয়ার্ডের কাউন্সিলর ছিল। 2000 সাল থেকে 2015 সাল পর্যন্ত। তার আগে 15 বছর 1995 সাল থেকে 2010 সাল পর্যন্ত, 2010 থেকে 2015, ভুল বললাম, 2010 থেকে 15 পর্যন্ত রিফাত জাভেদ, ফয়েজ খানের মা, তিনি কাউন্সিলর ছিলেন। তার আগে 1995 সাল থেকে 2010 সাল 15 বছর কাউন্সিলর কে ছিল? ফয়েজ খানের বাবা জাভেদ খান ওখানকার কাউন্সিলর ছিল। বামফ্রন্ট সরকারের আমলে জাভেদ খান 95 সাল থেকে ওইখানকার কাউন্সিলর। এখন বলছে আমি জানি না, আমি 10 বছর হলো কাউন্সিলর হয়েছি, তার আগে কি হয়েছে জানি না। এরপরে বলবে আমি জাভেদ খানকে চিনি না, আমি রিফাত জাভেদকে চিনি না, আমি নাম শুনে আমার বাপ্পাকে চিনতে পারছি না। বাপ্পাকেও আর চিনতে পারবে না, শুভেন্দু অধিকারী এমন বাস দিয়েছে। লজ্জা করে না দাঁড়িয়ে আজকে বলছে তপসিয়ার 80% বাড়ি ইল্লিগাল, ভাঙতে এলে ভাঙুক। আরে তুই একখানা চোর, তোর 90টা বাড়ি রয়েছে। তুই একখানা চোর, তোর 90টা বাড়ি রয়েছে। তোর একটা বাড়ি ভাঙা হবে তো তুই আর একটা বাড়িতে চলে যাবি, সেই বাড়ি ভাঙা হবে তুই তার পাশের বাড়িতে চলে যাবি, সেই বাড়িটা ভাঙা হবে তার পাশের বাড়িতে চলে যাবি। তোর তো একটার পর একটা বাড়ি আছে। এই খেটে খাওয়া গরিব মানুষগুলোর কি আছে? এই খেটে খাওয়া গরিব মানুষগুলোর কি আছে? তাদের বাড়ি ভাঙা হবে? কি দোষ বলুন তো এই মানুষগুলোর? বেশিরভাগ মানুষ পড়াশোনা করার সুযোগ পাননি। যারা, আমি আগের দিন 3-4 দিন আগে ওখানে যেদিন ডেমোলিশনের দ্বিতীয়বার ডেমোলিশন করতে এলো, ওটাকে আমরা স্টে অর্ডার করলাম, করে ওখানে গেলাম। আপনাদেরকে বলছি, দেখলে চোখে জল আসে। আপনারা দেখবেন ভিডিওটা। এখন এগুলো তো এই এবিপি আনন্দ 24 ঘন্টার মতো চ্যানেলগুলো তো এখন দেখাবে না। আপনারা সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, ইউটিউবে দেখে থাকবেন। ওখানে গেছি, দেখি ওখানে একটা বাচ্চা মেয়ে, বাচ্চা মানে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, সে তার সাথে কথোপকথনটা আছে, দেখবেন সোশ্যাল মিডিয়াতে। মেয়েটা এসে বলছে তার মা বলছে যে আমি হাওয়াই চটি রাবার কাটার কাজ করি।
ওই তপসিয়ার মধ্যে একটা ঘরে, জিজে খান রোডে একটা ঘরে, সে ভদ্রমহিলার স্বামী মারা গেছেন, তিনি একা মহিলা, হাওয়াই চটি রাবার কাটেন, কেটে মাস গেলে সামান্য কিছু টাকা উপার্জন করেন, সেই টাকা দিয়ে মেয়েকে পড়ান। মেয়েটা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে ভালো নম্বর পেয়েছে, ফার্স্ট ডিভিশনে পাস করেছে। তারপরে সে মেয়েটার ইচ্ছে পলিটিক্যাল সায়েন্সে অনার্স পড়ার, রাষ্ট্রবিজ্ঞানে অনার্স পড়ার। মেয়েটাকে জিজ্ঞেস করলাম, তুই কোন কোন কলেজে ফর্ম তুলেছ? আমার কথাকে আমি শেষ করছি আপনাদের কাছে এইটা বলে, যে আমি শুরুতেই বলেছিলাম, এবার আমরা যাই করি না কেন আমাদের হাতে কোনো এখন সাংবিধানিক শক্তি নেই, আমাদের হাতে সেই সংখ্যা নেই, সেই জোর নেই যে জোর নিয়ে আমরা বিধানসভার ভেতর লড়ে, আমরা লোকসভার ভেতর লড়ে এগুলোকে আটকাতে পারবো, কোনো কিছু পাল্টাতে পারবো। আদালতের লড়াই আছে, কিন্তু রাস্তার লড়াই করার জন্য আপনাদের সবাইকে আমাদের চাই, আপনাদের সবাইকে আমাদের পাশে চাই। আমার কথাকে আমি শেষ করছি আপনাদের কাছে এইটা বলে, দেখুন এটা অনেকে অনেক কথা বলবে, কিন্তু আপনারা সবাই জানেন এই স্বর্ণকমল শাহ থেকে শুরু করে, জাভেদ খান থেকে শুরু করে তৃণমূলের 58 জন এমএলএ কেন আজকে বিজেপির পায়ে গিয়ে সারেন্ডার করলো। আপনারা সবাই জানেন এদের কারোর নামে কোটি কোটি টাকা চুরির কেস আছে, কারোর নামে ধর্ষণের কেস আছে, কারোর নামে স্মাগলিং এর কেস আছে, তোলাবাজির কেস আছে। সারেন্ডার না করে এদের কোনো উপায় ছিল না। সারেন্ডার না করলে আজকে দেখলাম ভাইপোর বাড়িতে বিকেলবেলা ইডি গেছে, এদের কাছে ইডি যাবে, সিবিআই যাবে, পুলিশ যাবে, এদেরকে তুলবে। সারেন্ডার না করে এদের কোনো উপায় ছিল না, এরা সারেন্ডার করেছে। তা আমরা সারেন্ডার করবো না, তার মানে এই নয় যে আমরা জেলে যাব না। দেখুন আমাদেরকে, আমরা চুরি করিনি, আমরা কমিউনিস্ট পার্টি করি, জিততে পারি হারতে পারি, কিন্তু আমরা যে হাতে লাল পতাকা ধরেছি সেই হাতে কোনোদিন চুরির টাকা ধরিনি। আমরা চুরি করিনি, আমাদের ইডি হাতে গ্রেপ্তার হয়ে, সিবিআই হাতে গ্রেপ্তার হয়ে জেলে যাওয়ার ভয় নেই। কিন্তু যদি কালকে এরকম পরিস্থিতি আসে যে বুলডোজারের সামনে দাঁড়িয়ে আমরা বিকল্প চাই, আমরা একটা সমাধান চাই। আমরা চাই এই খেটে খাওয়া মানুষের বাড়ি, এই খেটে খাওয়া মানুষের দোকান, তার জীবন, তার জীবিকা বাঁচানোর জন্য, রক্ষা করার জন্য সরকার, আদালত একটা বিকল্প পথ ব্যবহার করুন, একটা বিকল্প পথ বার করুন। কিন্তু কোনো বিকল্প পথ বার না করে এই মানুষগুলোকে, এই খেটে খাওয়া মানুষগুলোর পেটে লাথি মারা যদি হয়, তাহলে সেই বুলডোজারের, আমরা চুরি করে কোনোদিন জেলে যাইনি, জেলে যাব না, কিন্তু বুলডোজারের সামনে দাঁড়িয়ে, বুলডোজারের সামনে দাঁড়ানোর অপরাধে যদি আমাদেরকে জেলে যেতে হয়, আমরা হাসতে হাসতে মাথা উঁচু করে জেলে যাব। আর জানবেন জেল থেকে বেরিয়ে এসে আবার ওই বুলডোজারের সামনে গিয়ে দাঁড়াবো। আপনাদের কাছে এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ভালো থাকবেন সবাই, নমস্কার।